আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে বিরাট একটা ঘটনা ঘটে গেছে। বিএনপির কিছু সদস্য এবং ঢাকা মিরপুরে একজন ব্যবসায়ীকে ফাঁতর মেরে নৃত্য করে এরকম করেছেন। সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ২ দিন পর। তবে এখানে হয়তো একটা নৃশংস খুন হয়েছে সেটা সবাই বলেছে। তবে এটা নিয়ে রাজনৈতিক একটা খেলা শুরু হয়ে গেছে। বিএনপিকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মিছিল মিটিং হচ্ছে। এই ঘটনার আসলে আমরা যেখানে বিভিন্ন ভিডিও দেখতে পেলাম, তাদের ব্যবসায়ী দ্বন্দ্ব, তারা একসাথে ব্যবসা করতো, মূলত সে কারণে হত্যাকাণ্ড করছে। আসলে এই ধরনের হত্যাকাণ্ড কেউ মূলত চায় না। বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি, সুন্দর দেশ গঠুক, এটা চায়। তার একটা আমরা ভিডিও দেখেছি যে ব্যবসায়ী ইতিমধ্যে খুন হয়েছে। তার একটা ভিডিও তিনি ওই যে বর্তমানে খুনি আসামি সেই সহ আরেকটা পাশের ব্যবসায়ীকে মারধর করেছেন ২ দিন আগেও। তবে তিনি এত ভালো লোক ছিলেন না। তবে এই ধরনের খুন করা আসলে ঠিক না। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে এই ধরনের ২-৩টা খুন হয়েছে। সেদিন শুনলাম একজন ইমামকে খুন করা হয়েছে। বাংলাদেশে আসল পরিস্থিতি খুব খারাপ। খুবই একটা বিপর্যয়ের মুখে হয়ে গেছে, চলতেছে। যত আসলে দিন যাচ্ছে আমাদের মানুষের মনুষ্যত্ব অনেক নষ্ট হচ্ছে। আ এই মুহূর্তে দেশের জনগণ বিএনপির বিরুদ্ধে চলে গেছে। দেখা যাক সামনে আরো কি হয়। বিএনপি এই প্রশ্নে কতটুকু সামনে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। ২০০২ সালে আমার সুযোগ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার। তো সেখানে প্রচণ্ড শীত ছিল সে সময়, ডিসেম্বর মাস, এত বরফ পড়ছিল যে বাইরে কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না। গেট হলের ভেতরে ম্যাডামকে সেই আপনার গার্ড অফ অনার, তাকে রিসেপশন দেওয়া হলো। দেওয়ার পরে যখন ম্যাডাম প্রধানমন্ত্রীকে নিয়ে, চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে তার সঙ্গে যারা সফরে এসেছিলেন, গিয়েছিলাম আমরা, পরিচয় করে দিচ্ছেন। এই পরিচয় করতে করতে শরীফ সাহেব ছিলেন কি আমার মনে নেই, আমার পাশে ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই আমাদের নেতা তারেক রহমান সাহেব ছিলেন। তো তারেক রহমান সাহেবের সামনে গিয়ে যখন উনি বললেন যে মাই সান, তো প্রধানমন্ত্রী তার সঙ্গে হাতটা ধরে শক্ত করে ঝাঁকি দিয়ে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই ফ্ল্যাগটাকে তারেক সাহেব ক্যারি করছেন দেখেই আজকে কিন্তু তারেক সাহেব। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। নির্যাতন সহ্য করেছেন, শারীরিক নির্যাতন সহ্য করেছেন এবং নির্বাসিত হয়ে থেকেছেন, একা থেকেছেন। এই যে একটা চরম একটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু তারেক রহমান সাহেব মাথা নত করেননি তার মায়ের মতোই। তার মা যেমন মাথা নত করেননি, তিনিও তেমনি মাথা নত করেন। সেইখানেই তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই, এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে। একজন মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, এবং সেটা করেছে যুবদল নেতা। আমরা দেখেছি গত কয়েক মাসে
জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের রাজনীতি। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর কেউ চাঁদাবাজ হইতে পারবে না। নতুন বাংলাদেশে আর কোনো দখলদারিত্ব চলবে না। নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না। যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, আমরা তাদেরকে রুখে দেব। এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না। তখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই, এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের অবস্থান স্পষ্ট। যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে, যারা আবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের সম্মুখে বাধা হয়ে আমরা দাঁড়াবো। প্রিয় সহযোদ্ধা, আজকে আমরা পরিষ্কারভাবে ইন্টারিমকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রিয় সহযোদ্ধা, আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা আপনাদের কর্মীদেরকে লাগাম টেনে ধরেন। এদেশে হাসিনা ফেসিবাদ কায়েম করে থাকতে পারে নাই, এদেশে হাসিনা খুন করে থাকতে পারে নাই। যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে হাসিনার পথেই যাইতে হবে। যদি আপনারা নতুন করে ফেসিবাদ কায়েম করতে চান, হাসিনা পালানোর জায়গা পেয়েছে, আপনারা হাসিনার মতো পালাইয়াও যাইতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এদেশের দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে, আমরা এদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমরা এদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। প্রায় 1 বছর হতে চললো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এরই মধ্যে সবসময় সবাই বলছে যে দেশে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করা হবে। আদৌ কি করতে পারছেন কিনা যদি বলতেন? আমরা বারবার বলে আসছি, আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আজকে 1 বছর পরে দেখা যায় এখনো পর্যন্ত আমরা জুলাই সনদটুকু পাই নাই। এদেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না। দিনের দুপুরে আয়ামে জাহিলিয়াতের মতো মানুষকে খুন হতে হচ্ছে। তো আমরা এই ধ্বজভঙ্গ ইন্টেরিয়ামকে বলতে চাই, আপনারা যদি ভালো কাজ করেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে কাজ করেন, দেশের জনগণ আপনাদের সাথে থাকবে। কিন্তু আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে চেয়ারে বসিয়েছে, আপনাদেরকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে। যুবদল নেতা কর্তৃক যেমন একজন ব্যবসায়ী খুন হলো, খুলনায় একজন যুবদলের রক কেটে হত্যা করা হলো। আপনারা দেখবেন চাঁদপুরে একজন ইমাম খুতবা দিয়েছে, সেই খুতবা একজনের পছন্দ হয়নি বলে কিভাবে তাকে কোপানো হলো। ফলে আমরা বলতে চাই, এই যে একের পর এক যে ঘটনাগুলো ঘটতেছে, এখানে আমরা জানি, এখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো ব্যর্থ দেখলাম, এবং এত নির্লজ্জ, পদত্যাগ করতে বলার পরেও সে পদত্যাগ করলো না। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রি পাওয়ার থাকার পরেও সেনাবাহিনীকে কোনো আমরা ভূমিকা নিতে দেখলাম না। আমরা আসলে এই সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারি না। প্রশাসন পদক্ষেপ না নেয়, তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে, এবং আমরা দেখব এই যে লীগকে আমরা বিদায় করার কথা বলতেছি, এই ঘটনাগুলো ঘটে গেছে। যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রিয় উপস্থিতিবৃন্দ, দেখুন, একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি
বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা, তারা দেশকে যেমন দেখতে চেয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয় পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যে উঠে আসে, ষড়যন্ত্র। যা আগে বলেছিলাম 8 মাস 7 মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি, বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বরাবর এক কথা বলে এসেছি, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি। বিএনপি তার জন্ম থেকে বলেছে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এই কথাটি শুধু বলেনি, এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে। বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি শুধু বলেনি, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে। বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে, বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে। কিন্তু আমরা কি দেখেছি? অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি, কারোর সাথে আমরা দেখেছি, কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোন একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। কে ছিল এই দেশে? এই দেশের জনগণ ছিল। এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন, এই দেশের জনগণ এই দেশে ছিল। এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি, আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে, আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে। এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, বিএনপি বিশ্বাস করে আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল, ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সব মিলে এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন, গত 9 জুলাই বিকাল অনুমান 5:40 থেকে 6টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিডপোর্ট হসপিটাল, যাকে আপনারা চিনেন, 3 নম্বর গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে। এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ 2 জনকে গ্রেফতার করে এবং 2 জনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশন করে এবং আমি ডিসি লালবাগ হিসেবে ঘটনা আমার যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে
আমি বলা যায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। তাৎক্ষণিকভাবে আমরা লাশটার যে আইনি ফর্মালিটিজ আছে সুরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাশটাকে আমরা মিটফোর্ড হসপিটালে প্রেরণ করি এবং আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিমগুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখা ভালো, এই ঘটনাটার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, তবে একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে, তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার। আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল, ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন অর্থাৎ 9 তারিখে ঘটনা ঘটেছে। 10 তারিখে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর 7/10 জুলাই এবং এটা হত্যা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন 41, আলমগীর 28 মানে বয়স তার 28, লম্বা মনির, টিটন গাজী এবং তারেক রহমান রবিন, এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহার নামীয় 1 এবং এজাহার নামীয় 15, এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে। আর গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি, বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও 2 জনকে গ্রেফতার করেছে, অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে, মধ্যে র্যাব 2 জন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক 3 জন গ্রেফতার হয়েছে। আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকস তদন্ত টিম করা হয়েছে, সেই টিমটি মামলার তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি। আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি,
জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদেরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে, আবারও পাটকল চালু করতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। আমি বিএনপিকে বলবো, দেখেন, এই আপনাদের দীর্ঘ ১.৫ দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তের সাথে যেন কেউ বেইমানি করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের নিবেদন থাকবে। আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেইমানি হয়, তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। আমরা শুনেছি, আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এটা নৃশংস একটা হত্যাকাণ্ড হয়েছে। এটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমাদের দলীয় অবস্থান সবসময় আমরা এই সমস্ত অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। আমাদের এই পর্যন্ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাজারে হাজারে আমাদের নেতা কর্মী সমর্থক, যার বিরুদ্ধে যেখানে আমরা তদন্ত করে এই সমস্ত শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনারও দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতির আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা হতে পারে। যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার, সেই জায়গায় আমরা এই ঘটনার এত সিরিয়াস ব্যবস্থা নিয়েছি। আমরা এফআইআর এর কাগজটা হাতে পেয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠনের কয়েকজনের নাম ওখানে আছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে কয়জনের সাংগঠনিক সম্পৃক্ততা আছে। 4-5 জন দেখা গেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাথে সাথে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করেছি যাতে তদন্ত করে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে গ্রেফতার, তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিচারের মাধ্যমে। এখানে আমাদের অবস্থান, দলের অবস্থান পরিষ্কার। হ্যাঁ, দেখুন, এই জাতীয় একটা বড় রাজনৈতিক সংগঠন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের হয়তো নিচের দিকের কিছু সদস্য বা পদবীধারী, তারা এই পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রকম অনাচারে জড়িত হতে পারে। কিন্তু আমাদের অ্যাকশনটা হচ্ছে ঘটনা পরবর্তী। কিন্তু আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি, তাহলে ঘটনা পূর্ববর্তীতেও যেন আমরা এই স্ক্রুটিনিটা করি, তাহলে সুবিধা হয়। এই মেসেজটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে সব সংগঠনগুলোকে আমরা বলেছি যে তারা যেন একটা শুদ্ধি অভিযান পরিচালনা করে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে অথবা যাদের কর্মকাণ্ড এরকম বা যাদের অতীত ইতিহাস এরকম, সেগুলো ফাইন্ড আউট করে একটা শুদ্ধি অভিযান চালানোর জন্য আমরা এখন আহ্বান জানিয়েছি সব লেভেলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের কাছে। তাতে করে আমার মনে হচ্ছে যে ঘটনা পরবর্তী অ্যাকশন নেওয়ার চাইতে ঘটনার আগেই যদি আমার প্রিকশনটা নিতে পারি যাতে কোনো ঘটনা না ঘটে দেশের ব্যাপী, সেটা আমাদের জন্য মঙ্গলজনক, জাতির জন্য মঙ্গলজনক। আমরা এই মেসেজটা দিতে চাই, কোন রকমের অনাচার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ্য করবে না। যত বড় নেতাই হোক এবং যত ছোট নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো হবেই, এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহায়তা করব এগুলো ধরিয়ে দেওয়ার জন্য, আইনের হাতে তুলে দেওয়ার জন্য। এগুলো কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করে বা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে হয়তো একটা অপরাজনীতি করার সুবিধা নিতে চাচ্ছে, যেখানে আমরা নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যেখানে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি জাতীয় যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স করতে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা নিতে। সে জায়গায় এই ব্লেম আমাদেরকে দেওয়াটা উচিত নয়। আর এগুলো ব্যবহার করে যারা রাজনীতি করতে চাইছে, আমরা দেখেছি কুমিল্লার 2-1টি ঘটনা, বিভিন্নভাবে 2-1টি ঘটনা বিএনপির উপরে চাপানোর চেষ্টা হয়েছিল, পরে তদন্তে দেখা গেল সেটা ঘটনা অন্যরকম। অথচ তদন্ত না করেই বিএনপির ঘাড়ে দোষ চাপানোর যে একটা অপসংস্কৃতি
চালু হয়েছে কারো কারোর মধ্যে, কোনো কোনো দলের মধ্যে, সেটা অ্যাভয়েড করা উচিত। মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করেছে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছেন। আপনারা আপনাদের অপকর্ম চাপা চাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের চাপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে। আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে, তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। এটার জন্য মাস্টার ডিগ্রি, এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। আমাদের সাধারণ